This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে একটু বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে। আমাদের প্রতিবেশী বাংলাদেশ এতদিন যুদ্ধ জিগির তুলেই রেখেছিল, আর এবার লড়াইয়ের মহড়া চলছে পদ্মা পারে। তেমনটাই খবর সামনে আসছে। ট্যাঙ্ক, কামান, কপ্টার নিয়ে যুদ্ধের মহড়া করছে বাংলাদেশের সেনা। সে দেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চট্টগ্রামে যুদ্ধাভ্যাস সেরেছে বাংলাদেশের সেনা। সেই মহড়া থেকে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের মাথা মোহাম্মদ ইউনূস বলেছেন সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু কার সঙ্গে যুদ্ধ, কেন এই প্রসঙ্গগুলো আসছে এখনো পর্যন্ত কোনো খোলসা করা হয়নি। কার বিরুদ্ধে যুদ্ধের মহড়া করছে বাংলাদেশ? ভারতের বিরুদ্ধে কি? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই আস্ফালন নিতান্তই বালখিল্য। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। আজকে নতুন বর্ষে বেশ হাসির একটা খোরাক। ভারতবর্ষ সঙ্গে বাংলাদেশের যুদ্ধের যদি বাংলাদেশের ইউনিট সরকার চিন্তাও করে থাকে তাহলে আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস করছে। বাংলাদেশের যা আর্থিক অবস্থা, দৈনন্দিন দিনে ভাত অথবা সকালবেলা পাউরুটি খেতে গেলে ভারতবর্ষের উপর নির্ভর করতে হয়। সেখানে তারা যদি যুদ্ধর চিন্তা করে ভারতবর্ষের মতন একটি দেশের সাথে, আমার মনে হয় ইউনিট সরকার মূর্খের স্বর্গে বাস করছে। বাংলাদেশ করছে সেটা নিয়ে আমাদের খুব একটা চিন্তার বিষয় এর জন্য নেই, কারণ কি বাংলাদেশের যে সেনাবাহিনী ওরা কিন্তু যুদ্ধ চায় না, আর ওদের বেশিরভাগ যে সেনাবাহিনীর অফিসাররা ইন্ডিয়াতে ট্রেন্ড। ওরা সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসাররা ওরা কিন্তু তাদের মনোভাব কিন্তু ভারতের প্রতি খুব ভালো আছে। তো বাংলাদেশ যদি করে থাকে তার জন্য আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় নেই। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, একটা প্রতিবেদনে দেখছিলাম 26,60,000 বেকারত্ব বেড়েছে বাংলাদেশে। আরে যুদ্ধ তো এর বিরুদ্ধে হওয়া উচিত। যুদ্ধ হওয়া উচিত কেন আমার দেশে কোনো বৈদেশিক মুদ্রা রাখতে পারছি না তার বিরুদ্ধে। যুদ্ধ হওয়া উচিত আমার মানুষ কেন দাম দিয়ে খাবার কিনে খাবে তার বিরুদ্ধে হওয়া উচিত। কিন্তু তার বিরুদ্ধে কোনো যুদ্ধ কিন্তু কেয়ারটেকার সরকার করছে না। কি করছে? মহড়া করছে। তাহলে কি আসন্ন নির্বাচনকে সামনে রেখেই একেবারে কৌশল? একেবারে দেখো, এই যে সমস্ত কথাবার্তাগুলো ইউনূস বলছেন এবং যে সময় যে প্রেক্ষিতে বলছেন তার কিন্তু একটা সুদূর প্রসারী একটা প্রভাব রয়েছে ইউনূস সরকারের উপর। এই যে গোটা ঘটনাটা বাংলাদেশে ঘটেছে আগস্টের পর থেকে আজকে জানুয়ারি মাস, গোটাটাই কিন্তু একটা বহির্দেশের চক্রান্তের কারণে হয়েছে, এটা সকলেই জানে। আর এই চক্রান্ত, এই প্ররোচনা, অর্থাৎ একটা প্ররোচিত করার চেষ্টা করছে ভারতবর্ষকে। কোন জায়গায় মহড়া করলেন? চট্টগ্রামে। চট্টগ্রামটা কোথায়? যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দুর বাস, সবচেয়ে বেশি ডিস্টার্ব এরিয়া বাংলাদেশের পক্ষে, সেই চট্টগ্রামকে বেছে নিয়েছেন মহড়া দেওয়ার জন্য। উদ্দেশ্যটা কি? ভারতকে একটা বার্তা দেওয়া, প্ররোচনা দেওয়া। আর এই প্ররোচনা দেওয়ার কাজটা কিন্তু ইউনূস প্রকারান্তে রেগুলার করছেন। কখনো হিন্দু নিধন করে করছেন, কখনো সনাতনীদের উপর হামলা করছেন, কখনো সংখ্যালঘুদের হামলা হচ্ছেন, চাকরি থেকে হিন্দুদের বরখাস্ত করছেন। এটাও একটা সর্বশেষ তার প্ররোচনা। কারণ 20 তারিখে যখন ট্রাম্প সরকার আসবে তারপরে কি করবেন সেটা কিন্তু কেউ জানে না। ফলে এই যে এর মধ্যেই একের পর এক প্ররোচনামূলক কাজগুলো করছেন, কারণ তিনিও জানেন তার সময় কিন্তু বেশি দিন নেই। কারণ যাদেরকে নিয়ে তিনি সরকারে বসেছেন, যেমন বিএনপি রয়েছে। সঙ্গে থাকো দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, শুভজিৎ রয়েছে। দীপাঞ্জন দা, মানে এটা নিয়ে চারিদিকে একটা হাসি রোল পড়ে গেছে যে বাংলাদেশ সেনা যুদ্ধের মহড়া দিচ্ছে।
কিন্তু জানতে চাইছি কেন দিচ্ছে? লোক হাসানোর জন্য তো দেবে না, কোনো কৌশল কি তাহলে মনে মনে এটা নিয়েছে? সুমন আরেকটা বিষয় হাইলাইটস করলো, চট্টগ্রামে মহড়া হচ্ছে যেখানে সব থেকে বেশি সংখ্যক হিন্দুর বাস। দীপাঞ্জন দা, ব্যাপারটা হচ্ছে যে দেখো, ইউনূস খুব ভালো করে জানে যে ওর এই উপদেষ্টা পরিষদের আয়ু খুব বেশি হলে আর 15 দিন, 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছে, তারপর পৃথিবীর এই আন্তর্জাতিক কূটনীতিক পটভূমিকা বসে গেল। 1 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ দিন ভয়াবহ খারাপ হতে চলেছে একের পর এক। সেখানে দেশকে জাগানোর জন্য বা দেশের লোককে বিভ্রান্ত করার জন্য জিঙ্গোইজম, যে ভারতের বিরুদ্ধে লড়াই হবে, যুদ্ধ হবে, এইসব আওয়াজ তোলা। ও খুব ভালো করে জানে যে তার পরিণতি কি হবে, এবং যেহেতু উপদেষ্টা, ও সাংবিধানিক কোনো ভ্যালিডিটি নেই। ও একটা দেশকে যুদ্ধে জড়িয়ে দেবে, দিয়ে পাকিস্তানে গিয়ে বা ফ্রান্সে গিয়ে লুকিয়ে বসে থাকবে। আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে বাংলাদেশ সুস্থ মস্তিষ্কে বাংলাদেশের জেনারেলরা যারা আছেন, ইভেন জেনারেল ওয়াকারুজ্জামান, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সমস্ত চট্টগ্রামে করছে হিন্দুদের ওখানে ভয় পাওয়ানোর জন্য করছে এবং বিভ্রান্ত করার। আসল উদ্দেশ্য পাকিস্তানের যে এজেন্ডা সেটাকে ফুলফিল করা, যে ভারতবর্ষের সীমান্তবর্তী জেলাগুলোতে নাশকতা করবে। নাথিং এলস। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন বাবু। সুমনের কাছে আরেকবার যাই। সুমন, এর আগে বিভিন্ন জায়গায় দেখছিলাম আলোচনা হচ্ছিল যে বাংলাদেশে তো এর আগে আমরা দেখেছিলাম সেনা বিদ্রোহ হয়েছিল, বিডিআর এর সঙ্গে বিদ্রোহ হয়েছিল, তো আবার তেমন কিছু হবে না তো? আগুন নিয়ে খেলছে না তো মোহাম্মদ ইউনূস? দেখো, দীপাঞ্জন বাবু যেটা বললেন যে এরা নিজেরাও জানে না এদের পরিণতিটা কি হতে বসছে। যেটা এর আগেও আমি বললাম যে 20 তারিখের পরে গোটা পৃথিবীর যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে, ডোনাল্ড ট্রাম্প এলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে এটা কিন্তু সকলের জানা। সময় কিন্তু আর কয়েকদিন। এই কয়েকদিনের মধ্যে যতটা প্ররোচনা দেওয়া যায় তার সমস্ত কৌশল, সমস্ত কিছু অবলম্বন করেছেন এই ইউনূস সরকার। ইউনূস সরকারের সঙ্গে তুমি যেটা প্রথমেই বলছিলে, আরও একটা জিনিস অ্যাড করি। আজকে বাংলাদেশের ডলারের দাম খোলা বাজারে 29 টাকায় পৌঁছেছে, যেটা 110 টাকা ছিল। ফলে এই কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর একটা অবনতি হয়েছে টাকার। ফলে আমদানির উপর টাকা বাড়ছে। সব কিছুতে যে পরিস্থিতি আজকে বাংলাদেশের, এগুলো সব কিছুর থেকে মুখ ঘুরিয়ে রাখতে তারা যে কার্যত সব দিক থেকে ব্যর্থ, সেই ব্যর্থতাকে ঢাকতে এই প্ররোচিত করছেন এবং এই প্ররোচনা দিয়ে মানুষকে একত্রিত করার কাজ করছে। আর কোথায় করছেন? যেটা চট্টগ্রাম হিন্দু প্রভাবিত এলাকা। ফলে সব মিলিয়ে যদি তুমি গোটা বিষয়টাকে দেখো, হাস্যকর তো বটেই, কিন্তু তার ভেতরে তাদের নিজস্ব যে ইকুয়েশন রয়েছে, নিজস্ব যে ফর্মুলা রয়েছে, সেটাই কিন্তু মূল ব্যাপার। প্ররোচিত করা সেটা কিন্তু ইউনূস সরকার বারংবার করছে। নজর থাকবে সুমন, নজর রাখো। এদেশের শাসক দল তারা গোটা বিষয়টা দেখছে কি করে, শুনুন। ভারতবর্ষের সামরিক শক্তির সাথে বাংলাদেশের সামরিক শক্তির কোনো তুলনা হয় না। কয়েক হাজারেরও বেশি আমাদের হচ্ছে যুদ্ধ বিমান রয়েছে, সেখানে 100-র কাছাকাছি হচ্ছে বাংলাদেশের সঙ্গে রয়েছে। ফলে বাংলাদেশের এই অযথা বাংলাদেশের অভ্যন্তরের যে ছটপটানি, সেই ছটপটানিটা তাদের নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে। এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের যে যুদ্ধ নিয়ে অন্তত বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে গ্রেপ্তারের পর এবার তদন্তকারীদের নজরে কলকাতা পুলিশের আরো 4 জন কর্মী। তদন্তকারীদের রাডারে আছে 2 আধিকারিক, 1 কনস্টেবল এবং 1 জন হোমগার্ড। আরো ডিটেল জানবো। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সিজার, কেন, কি কারণে তদন্তকারীদের আতশকাচের নিচে নারা? দেখো, আমরা এর আগেই বলেছিলাম 50-এরও বেশি পাসপোর্ট পুলিশ এলাকায় ভুয়ো দিয়ে ইস্যু করা হয়েছে, এবং সেই বিপুল পরিমাণ পাসপোর্ট যেভাবে ইস্যু করা হয়েছে গত 1 বছর যে পরিসংখ্যান প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে আব্দুল হাইয়ের মতো প্রাক্তন পুলিশ কর্মী বা কলকাতা উত্তর কলকাতার একটি থানার 1 সার্জেন্ট এবং 1 জন হোমগার্ড ছাড়াও এই চক্রে আরো কর্মী রয়েছেন, এবং সেই তদন্তে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। এসআইটির যে তদন্ত, সেখানে আরো একাধিক পুলিশ কর্মীর যোগ উঠে এসছে। তার মধ্যে 1 জন সিটি কন্ট্রোল অফিসার রয়েছেন এবং আরেকজন কনস্টেবল রয়েছেন, যারা সরাসরি এই আব্দুল হাইয়ের সঙ্গে সংযুক্ত, এমনটাই জানা যাচ্ছে। এবং এই প্রাথমিকভাবে এই 4 জন পুলিশ কর্মীকে চিহ্নিত করা হয়েছে, তার দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, তাদের কাছ থেকে
ইতিমধ্যেই হোমগার্ডের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ যে ছিলেন সেই দায়িত্ব এখন তাদের পালন করতে দেওয়া হচ্ছে না, কারণ তারা এই মুহূর্তে তদন্তের মধ্যে দিয়ে চলছেন। ধন্যবাদ সিজার। এদিকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের গোপন পথ নিয়ে উদ্বেগ। কোচবিহার থেকে সুন্দরবন সীমান্তের বিভিন্ন অংশ খতিয়ে দেখার পর তৈরি রিপোর্ট। প্রায় 200-র বেশি জায়গা চিহ্নিত করা হয়েছে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত সীমান্তে 135টি জায়গা, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত সীমান্তে 75টি জায়গা, কোচবিহারের সীমান্তে 8 থেকে 10টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এগুলোকে ব্ল্যাক স্পট হিসেবে দাবি করা হচ্ছে। বিএসএফ এর পূর্বাঞ্চলে কমেন্ট সূত্রে খবর, দুর্গম এলাকা, নদীর চোরা স্রোত সহ একাধিক কারণে ওই অংশগুলো নজরদারির বাইরে থেকে যাচ্ছে। অতীতে গরু পাচারের জন্য ব্যবহার হতো এই ব্ল্যাক স্পটগুলো, এখন সেই জায়গাগুলো অনুপ্রবেশকারীরা হাতিয়ার করছে। বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমেন্ট সূত্রে খবর, এই জায়গাগুলোর একাংশতে ইতিমধ্যেই বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ নজরদারির আওতায় আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত রয়েছে 2117 কিলোমিটার, যার মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 913 কিলোমিটার ও জল সীমান্ত রয়েছে 364 কিলোমিটার। অন্যদিকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 939 কিলোমিটার। এছাড়াও গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনস্থ কোচবিহারে 177 কিলোমিটার সীমান্ত রয়েছে। हमारे लिए अनफेंस्ड बॉर्डर कोई प्रॉब्लम नहीं दे रहा है, क्योंकि बीएसएफ की जो स्ट्रेंथ है वो काफ़ी बड़े पैमाने पे यहाँ पे डिप्लॉयड है। प्लस जैसे मैंने पहले बताया कि जो हमारी टेक्नोलॉजी है वो आजकल इतना इवॉल्व कर गई है कि उससे भी हम लोग रिमोटली बहुत अच्छे से अपने अनफेंस्ड बॉर्डर्स को गार्ड कर सकते हैं। गवर्नमेंट ऑफ इंडिया की ये बहुत बड़ी प्रायोरिटी है और बड़ी स्पीड से फेंसिंग का काम चल रहा है। तो मैं नहीं मानता हूँ कि किसी को भी बिल्कुल भी घबराने की ज़रूरत है। बिल्कुल अच्छे से सेफ गार्डेड है हमारे बॉर्डर्स। এদিকে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা এসটিএফ এর। আনসারুল্লাহ জঙ্গি মিনারুল আব্বাসদের জেলে বসেই নির্দেশ দিত তারিকুল। খবর সূত্রের, আনসারুল্লাহ জঙ্গিদের কি নির্দেশ দিত জেএমবি জঙ্গি তারিকুল, জেএমবির সঙ্গে কিভাবে সমন্বয়ে কাজ করত এবিটি, তারিকুলকে জেরা করে সেটাই জানতে চাইছেন গোয়েন্দারা, এমনটাই সূত্রের খবর। আব্বাস মিনারুলদের সঙ্গে তারিকুলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের ভাবনাও রয়েছে গোয়েন্দাদের, বলছে সূত্র। জেলবন্দি জেএমবি জঙ্গি খাগড়াগড় কাণ্ডের অন্যতম মাথা তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে নিতে চায় আসাম এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কারণ আব্বাস ও মিনারুলদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল, এমনটাই জানতে পেরেছে গোয়েন্দারা। সেই কারণে আগেই তারা অনুমতি চেয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই জিজ্ঞাসাবাদ পর্বের পর তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, সেই কারণে পুনরায় তারা আদালতের দ্বারস্থ হয়েছে এবং তাদের হেফাজতে নেওয়ার জন্য বহরমপুর আদালতে এসে পৌঁছেছেন। এবং এই তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় কোন কোন হ্যান্ডেলারের নির্দেশ পেতেন এই তারিকুল এবং তাদের কি কি নির্দেশ দিতেন, অর্থাৎ আব্বাস আলী ও মিনারুল শেখদের পাশাপাশি তিনি যেভাবে যোগাযোগ রাখতেন নিয়মিত, এছাড়াও আর কার কার সঙ্গে যোগাযোগ রয়েছে, মুখোমুখি বসিয়ে সেই জিজ্ঞাসাবাদ করতে চাই, এমনটাই জানা যাচ্ছে এসটিএফ সূত্রে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি9 বাংলা।